নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিবনাইজ। বন্ধুরা, বহুদিন পরে বাংলাদেশের ভিডিও নিয়ে আসতে চলেছি। রিসেন্টলি একটু হেলথ ক্রাইসিসের জন্য, সেই কারণের জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি। পুনরায় আমরা এখন প্রতিদিন ভিডিও নিয়ে আসবো। বাংলাদেশের ভিডিও তো আমরা অবশ্যই করব, তার সাথে সাথে আমরা শুধুমাত্র বাংলাদেশের ভিডিও করব না, একইভাবে পুরো বিশ্বের রাজনীতিতে যেসব ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব। আগে যেমন দিনে একটা করে ভিডিও দিতাম, কোনো কোনো সময় দুদিনে একটা, এখন থেকে সেই জিনিসটা চলবে না। মোটামুটি প্রতিদিনই আমরা 2 থেকে 3টা করে ভিডিও কন্টিনিউয়াসলি দিতে থাকবো। কিছু এক্সাম স্পেসিফিক থাকবে এবং কিছু গ্লোবাল পলিটিক্স স্পেসিফিক থাকবে। তো বন্ধু, আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওটা নিয়ে আসার জন্য মূল কারণ যেটা আছে, আমি সকালবেলা নিউজ খুলতেই দেখি গতকাল আমাদের যে বিদেশ মন্ত্রী রয়েছে জয়শঙ্কর বাংলাদেশ সম্বন্ধে কিছু একটা বলে দেয়, যেটা বলার সাথে সাথে এই রিসেন্ট 6 মাস ধরে বাংলাদেশের প্রতি ভারতের যে অ্যাপ্রোচ ছিল, সেই অ্যাপ্রোচের পুরো 360 ডিগ্রি হচ্ছে ডিগবাজি খেয়ে যায়। কি হয়েছিল বন্ধুরা? আগস্টে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হলো ভারতবর্ষে, ফোর্স করলো সেখানকার সেনা প্রধান যে ছিল সে, ঠিক আছে, এবং বাংলাদেশের জনগণ যারা ছিল তারা ফোর্স করেছিল শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী সরকার বাংলাদেশে রাখবে না। ভালো কথা, বাংলাদেশের যে লাল কুর্তা বাহিনী, সো কল্ড লাল সাপোর্টার যাদের বলা হয়, ঠিক আছে, তারা দাবি করা শুরু করলো যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশকে নতুন স্বাধীনতার রূপে রঙিন করেছি এবং সাথে সাথে বাংলাদেশকে নতুন ভাবে করব। বাংলাদেশের শিল্প আসবে, প্রযুক্তি আসবে, বুদ্ধিমত্তা জন্মাবে, অনেক কিছু হয় বাংলাদেশে, অনেক স্বপ্ন দেখেছে। কিন্তু তার পরিবর্তে কি হয়েছে? হোয়াট দে হ্যাভ সিন। বাংলাদেশে শুধুমাত্র একটা বিষয়ই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গ্রোথ অফ টেররিজম। সন্ত্রাসবাদের জন্ম শুধুমাত্র বাংলাদেশে হয়েছে শেখ হাসিনার পরে, এর বাইরে কিছু হয়নি। এবং বাংলাদেশের মানুষ এটা নিয়ে খুব খুশি, অনেক মানুষ খুব খুশি। স্পেসিফিক্যালি যারা কট্টরপন্থী ইসলামে বিশ্বাস করে তারা খুব খুশি বাংলাদেশের সন্ত্রাসবাদী একটা শক্তি জন্মাচ্ছে, যারা হচ্ছে নর্থ ইস্টে আসবে এবং ভারতবর্ষের 7 সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেবে, এই ধরনের একটা স্বপ্ন গুনছে। তাদের জন্য বলে দেই ভাই, ওই দিন গিয়েছে, কোনোদিনও করতে পারবে না। ভারতবর্ষের কেসটাও তোমরা ছিঁড়তে পারবে না, এটাও সকলে জানে। তো ভারত এই সময়টাতে কি করছিল? যখন দেখছিল বাংলাদেশে কন্টিনিউয়াসলি একটা রেটোরিক চলছে, ভারত ভালো না, ভারতের বিরুদ্ধে এটা করব, ভারতের মানচিত্র বাংলাদেশের মানচিত্রে দেখিয়ে দিয়েছে, অনেক কিছু, লটস অফ থিংস দে হ্যাভ ডান। ভারত সরকার চুপচাপ দেখছিল, নরেন্দ্র মোদী সরকার চুপচাপ শুধু দেখছিল, অবজার্ভ করছিল কত দূরে যেতে পারে। ভারত সরকার ইউনুস আসার সাথে সাথে ইউনুসকে কংগ্রাচুলেশন জানালো নরেন্দ্র মোদী পার্সোনালি। তার পরবর্তীতে বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করলো, বাংলাদেশকে রাইস চালের বস্তা পাঠানো হলো, ওদের খাদ্য ক্রাইসিস, এবং বিভিন্নভাবে যে ধরনের কোঅপারেশন গুলো চলছিল এতদিন ধরে, প্রত্যেকটা কোঅপারেশন কন্টিনিউয়াসলি চলছিল, সহযোগিতামূলক আচরণ ভারতের পক্ষ থেকে জানানো হচ্ছিল। এর পরিবর্তে ভারত পেলোটাকে, ভারত পেয়েছে ঘোড়ার ডিম, বাবাজিকে ঠুললো ইন দা সেন্স। এখন বাংলাদেশ কি করা শুরু করলো? বাংলাদেশ এখন শুরু করলো ভারতের বিরুদ্ধে যত ধরনের কথা আছে সেগুলো বলা শুরু করলো। মানে একটা মানুষ দেখেন, একটা মানুষের দুটো মুখ, ওই 2 মুখের মতো হচ্ছে ব্যবহার করা শুরু করলো। একদিকে বলছে উই ওয়ান্ট গুড রিলেশন উইথ ইন্ডিয়া, উই ওয়ান্ট গুড টাইস উইথ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ আওয়ার নেইবার কান্ট্রি, ইন্ডিয়া, ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই, ভারতের সাথে যে সম্পর্কটা আছে আরো বৃদ্ধি করতে আমরা চাই। অন্যদিকে কি করছে? বাংলাদেশের মধ্যে টেররিজমকে প্রচার করছে, টেররিজমকে, সন্ত্রাসবাদকে প্রসারিত করছে, সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে মোহাম্মদ ইউনুস এবং তার যে ক্যাবিনেট রয়েছে তারা। এবং পাকিস্তানের সাথে কন্টিনিউয়াসলি একটা সুন্দর সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, ভাবছে পাকিস্তানের সাথে মিলে, চীনের সাথে মিলে ভারতকে টর্চার করবে, ভারতের নর্থ ইস্টের মধ্যে অস্থিতি তৈরি করবে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ভাবছে। এবং এই উদ্দেশ্য নিয়ে সবার প্রথমত তারা কি কি করেছে সেগুলো দেখি। বাংলাদেশের যারা যারা রয়েছে তারা এই বিষয়গুলো জানে কিনা আমি বলতে পারবো না, বাট দিস আর দ্য ইনফরমেশন অ্যান্ড দিস আর দ্য রিয়াল ইনফরমেশন অ্যাবাউট বাংলাদেশ। সবার প্রথমত বাংলাদেশে তারা কি করলো? পাকিস্তানের সাথে একটা গুড রিলেশন তৈরি করলো। দে হ্যাড আ ভেরি গুড রিলেশন উইথ দ্য পাকিস্তান। পাকিস্তানের সাথে খুব সুন্দর সম্পর্ক তৈরি করা শুরু করলো। এই সম্পর্কটা তারা এতটাই ডেপথে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তারা পাকিস্তানের সাথে হচ্ছে অস্ত্র কেনা শুরু করলো। এবং আমি সেই সময় ক্লাস করেছিলাম যে পাকিস্তানের একটা জাহাজ বাংলাদেশে এসেছে, সেই জাহাজটা কিসের জন্য এসেছিল? সেই জাহাজটা কেবলমাত্র পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে এসেছিল বাংলাদেশে। আর বাংলাদেশের লোক খুব খুশি, এই তো অস্ত্র চলে এসেছে, এখন আমরা 7 সিস্টার দখল করতে যাব। পাকিস্তানের সাথে
গুড একটা কানেকশন তৈরি করছে। বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছে, এই থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে বেশিরভাগই হচ্ছে ইসলামিক জঙ্গি সংগঠনের সাথে যুক্ত। তাদের মধ্যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর আছে, তিনি বললো পাকিস্তান থেকে নিউক্লিয়ার বোমা নিয়ে এসে বাংলাদেশে দাঁড় করিয়ে দিবে, তাহলে ভারত নাকি সাহস পাবে না। মারাত্মক ব্যাপার। আমরা ভয় পেয়ে গেছি, সত্যি ভারতবর্ষ তখন ভয় পেয়ে গেছিল, আমরা ভয় পেয়ে গেছিলাম, আমরা কাঁপছিলাম, বাপরে কি হবে কি হবে, মরে যাব। তারপরে বিএনপির একজন নেতা এসে কলকাতা দখল করবে, কলকাতা দখল করে নেব, কলকাতা দুদিনে দখল করে নেব, তখনও থরথর করে কাঁপছিলাম, মানে আমাদের কি হবে কলকাতা দখল করে নিলে, আমাদের শেষ অবস্থা। এত ভয় পেয়েছি ভাবতে পারছি না, মানে এত ভয় পেয়েছি তখন, মানে কেঁপে উঠছিলাম। মাঝে ভাবছিলাম ঘুমের ঘরে যখন পাশ দিয়ে গাড়ি যাচ্ছিল, মানে যখন রাত্রিবেলা ঘুমাচ্ছি, রাস্তাতে যখন গাড়ি যাচ্ছে, মনে হচ্ছে যেন বাংলাদেশ থেকে হচ্ছে লোকজন আসছে কলকাতা দখল করতে। আই ওয়াজ রিয়েলি শকড, আই ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড। তো গেল ওদের কলকাতা দখলের গল্প গেল, ঠিক আছে। তো কলকাতা দখল, ঠিক আছে। এরপরে কি করলো, এটার পরে 3 নম্বর কাজ যেটা শুরু করলো, পাকিস্তানের সাথে যখন গুড সম্পর্ক হয়ে গেল, এখন পাকিস্তানের অফিসার যারা রয়েছে, পার্টিকুলারলি পাকিস্তানি আইএসআই যে আছে, ইন্টারস্টেট ইন্টেলিজেন্স, আইএসআই এর যে হেড রয়েছে পাকিস্তানের, আইএসআই এর হেড কি করলো, আইএসআই এর হেড হচ্ছে বাংলাদেশের মধ্যে আসলো। বাংলাদেশের মধ্যে আসার পরে একে কোথায় নিয়ে যাওয়া হলো, একে সেই অঞ্চলটাতে নিয়ে যাওয়া হলো যে অঞ্চলটাতে চিকেন করিডর, চিকেন নেক যে আছে, চিকেন নেকের অঞ্চলটা রয়েছে। স্পেসিফিক্যালি যদি ভারতের ম্যাপ যদি আমি আঁকাই, ঠিক আছে, এটা যদি বাংলাদেশের ম্যাপ হয়, ঠিক আছে, এটা যদি ভারতের ম্যাপ হয়, এই অঞ্চলটা যে আছে, এই অঞ্চলটাতে পাকিস্তানের যে আইএসআই আছে তাদেরকে নিয়ে গেল, এখানে পরিদর্শন করাচ্ছে, মানে ভারতকে বোঝাচ্ছে যে বাংলাদেশ ইজ রেডি টু কাট দ্য চিকেন নেক, চিকেন নেক ভারত থেকে আলাদা করে দিয়ে বাংলাদেশ এটার জন্য রেডি, সেই কারণের জন্য পাকিস্তানের আইএসআই কে নিয়ে গেছে। খুব সুন্দর ব্যাপার। এখন পাকিস্তানের আইএসআই হেড যখন বাংলাদেশে আসলো, শুধুমাত্র এই জিনিসটা হয় না, আমরা এই জিনিসটা জানি, তার ভিতরে আরেকটা ঘটনা হয়েছে, সেটা হয়তো আপনাদেরকেও বলবে না, আপনারা কোনো নিউজেও এটা দেখতে পারবেন না, কারণ এই বিষয়গুলো সাধারণত আসে না। দিস নিউজ আর কালেক্টেড ফ্রম যে রিপোর্ট গুলো আছে, সেই রিপোর্ট থেকে কালেক্টেড। আইএসআই বাংলাদেশ এখন কি করছে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা করছে, বাংলাদেশে একটা ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করা হচ্ছে, আইআরএ। বাংলাদেশে অ্যাট প্রেজেন্ট এই স্টুডেন্ট আন্দোলনের সাথে যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিল, এদের মধ্যে অনেক ইয়ং জেনারেশন যারা রয়েছে, তারা প্রচন্ড ইসলামিক যে ওয়াহাবি যে আইডিওলজিটা রয়েছে, ওয়াহাবি আইডিওলজি, ইসলাম একটা আইডিওলজি রয়েছে যেটা বিশ্বাস করে যে কোনো কাফের ল্যান্ডকে ইসলামিক ল্যান্ডে পরিণত করতে হবে, এরা জিহাদ করে। এই ওয়াহাবি আইডিওলজির দ্বারা প্রেরিত হয়ে এরা কি করেছে, বাংলাদেশে একটা ইসলামিক আর্মি ভিতরে তৈরি করা হচ্ছে, এটা প্রসেসের মধ্যে আছে, এখনো চলছে, বাংলাদেশে একটা ইসলামিক আর্মি তৈরি করা হচ্ছে। এই ইসলামিক আর্মিটাকে তৈরি করার মূল লক্ষ্য কি, মূল লক্ষ্য বাংলাদেশের আওয়ামী লীগ যারা রয়েছে, বাংলাদেশের সেকুলার মাইন্ডেড মানুষ যারা রয়েছে, বাংলাদেশের সংখ্যা লঘু যারা রয়েছে, মাইনরিটি যারা রয়েছে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, ঠিক আছে, তাদের উপরে টর্চার, তাদের উপরে অতর্কিত আক্রমণ। এরা যদি ইউনূস সরকারের বিরুদ্ধে, এই যে একটা ইসলামিক শাসন তৈরি হয়েছে বাংলাদেশে, যেটা বাংলাদেশকে দিনে দিন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এটার বিরুদ্ধে এদেরকে দাঁড় করিয়ে দেবে। কারণ এদের বিরুদ্ধে দাঁড় করার মতো যদি কেউ থাকে, কেউ যদি ইউনূসের বিরুদ্ধে এদের বিরুদ্ধে দাঁড়ায়, তারা হচ্ছে মাইনরিটি দাঁড়াতে পারে, আওয়ামী লীগ দাঁড়াতে পারে, এবং সেকুলার লোক যারা রয়েছে তারা চাইলে দাঁড়াতে পারে। এদেরকে যাতে কোনো রকম মুখটা বন্ধ করে দেওয়া হয়, তার জন্য গ্রাউন্ড লেভেলে তারা হচ্ছে প্রথমত জামাতের ক্যাডার দাঁড় করিয়েছে, যাদেরকে হচ্ছে ছাত্র শিবির বলা হয়, চারিদিকে ছাত্র শিবির এবং জামাত দিয়ে ভর্তি। এরা রাস্তাঘাটে চলছে, এরা রাস্তাঘাটে কন্টিনিউয়াসলি চলছে, যুদ্ধ করছে, ঠিক আছে, মানুষকে মারছে, রেপ করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, এবং একইভাবে একটা ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করছে। এরা যদি কোনোভাবে কন্ট্রোল করতে না পারে, তাহলে ইসলামিক রেভলিউশনারি আর্মি নেমে আওয়ামী লীগের লিডার যারা আছে তাদের উপর, তাদেরকে হত্যা করবে, সেকুলার যারা আছে তাদেরকে হত্যা করবে, এবং মাইনরিটি যারা আছে তাদেরকে হত্যা করবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এই দলের মাধ্যমে ইন্ডিয়াকে তারা সমস্যা তৈরি করবে, ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে। সো দিস আর দ্য প্ল্যানস, যেটা হচ্ছে আইএসআই বাংলাদেশের সাথে মিলে করেছে, যে ভারতকে এভাবে তারা অত্যাচার করবে, এবং তারা ভারতকে এভাবে এমনভাবে কাজ করে দেবে যেন ভারত হচ্ছে চুপচাপ করে বসে থাকে, গুটিয়ে বসে থাকবে, কিছু করতে পারবে না। এখন এই পরিপ্রেক্ষিতে ভারত তখনও কিছু বলেনি, ভারত স্টিল ওয়ান্ট আ গুড রিলেশন উইথ বাংলাদেশ। ভারত তখনও, নরেন্দ্র মোদী হোক, আমাদের জয়শঙ্কর হোক, বাংলাদেশে যে বিদেশ উপদেষ্টা রয়েছে তার সাথে দেখা করলো, এর মধ্যে মাস্কাটে দেখা করলো, ওমানের রাজধানীতে দেখা করলো, ঠিক আছে, ইউএন জেনারেল অ্যাসেম্বলি যখন হলো তখন দেখা করলো, একটা গুড রিলেশন চলার চেষ্টা করছিল। চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা হলো কেন, হিন্দুরা একত্রিত হচ্ছিল, এইসব কাণ্ডগুলো করলো, এবং ইসকনের বিরুদ্ধে একটা প্রচার করা শুরু করলো, হিন্দুদের যাতে কোনোভাবে হচ্ছে দমিয়ে রাখা যায়,
আওয়ামী লীগদের তো পেলেই পিটাচ্ছে, এই ধরনের কর্মকাণ্ড শুরু করলো এবং ভারতের বিরুদ্ধে রেটরিক শুরু করলো। এখন বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু হলেই, বাংলাদেশের ভিতরে কিছু হলে পরেই ভারতের দোষ, এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ভারত কি করলো, নভেম্বর মাসে যখন ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জয়ী হলো, আমেরিকার ইলেকশনে জয়ী হলো, ইউনুসের যে মাথায় যে একটা হাত ছিল, ঈশ্বরের হাত ছিল বাইডেন নামক, সেই হাতটা সরে গেল। হাতটা সরে যাওয়ার সাথে সাথে ইউনুস চাপে পড়ে গেছে। ইউনুস এখন চলে গেল চীনের কোলে। বর্তমানে ইউনুস সরকার কিন্তু চীনের কোলে আছে, আমেরিকার কোলে নেই আর, ঠিক আছে। চীনের কথা মতো অনেক কিছুই করছে, এগুলো ভিতরে নিউজ, ঠিক আছে। তো চীনের কাছে চলে গেল। এখন এই সময়টাতে ইন্ডিয়াও মোটামুটি বুঝতে পারলো এখন উপর দিয়ে হচ্ছে বড় ভাইয়ের হাতটা সরে গেছে। ইন্ডিয়া এখন বাংলাদেশকে শুরু করলো, চট্টগ্রামের যে অঞ্চল যেটা রয়েছে বাংলাদেশের, চট্টগ্রামের যে অঞ্চলটা রয়েছে বাংলাদেশের, এই অঞ্চলটাতে হচ্ছে প্রবলেম করা শুরু করলো। কিসের মাধ্যমে? এই সাইডে রয়েছে আরাকান আর্মি, ইন্ডিয়ান আরাকান আর্মির সাথে সম্পর্ক তৈরি করলো। ইভেন আরাকান আর্মি যেটা আছে এটাকে ফাউন্ড করা হয়েছিল, এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল ইন্ডিয়ার দ্বারা। এটা যদি হিস্ট্রি দেখো, এটা হচ্ছে প্রতিষ্ঠাই করা হয়েছে ভারতের দ্বারা, ঠিক আছে। এই আরাকান আর্মিকে ইন্ডিয়া অ্যাক্টিভ করে দিল বাংলাদেশের চট্টগ্রাম বর্ডারের দিকে। এদিক থেকে অলরেডি প্রেশার দেওয়া শুরু করলো, ঠিক আছে। এদিকে নাফ নদী যেটা ছিল সেটাকে আটকে দিল, টেকনাফ নদী যেটা আছে, টেকনাফ নদীকে আটকে দিল, ঠিক আছে। তো এইদিকে একটা চাপ দেওয়া শুরু করলো। তারপরেও ইন্ডিয়া চাইলো ভালো মতো রিলেশন যাক। তারপরেও ইন্ডিয়ার যে ফরেন সেক্রেটারি রয়েছে বিক্রম মিশ্রি, তিনি বাংলাদেশে আসলো। বাংলাদেশে এসে তার যে কাউন্টার পার্ট ছিল তার সাথে কথা বললো, মোহাম্মদ ইউনুসের সাথে ক্ষণিকের জন্য কথা বললো, এবং তারপরে বাংলাদেশের আর্মি চিফ যে ছিল তার সাথে ব্যক্তিগতভাবে কিছুক্ষণ কথা বললো। তাকে বললো যে সবকিছু ঠিকঠাক করে দাও, সবকিছু ঠিকঠাক করে নাও, এখনো সময় আছে। মিষ্টি ভাষায় বুঝিয়ে গেল যে এখনো সময় আছে, সব ঠিক করে নাও, তাহলে ভালো কথা, সব ঠিক হবে। কিন্তু বাংলাদেশ কার কথা শোনে? এরা তো পৃথিবীর নিজেকে সবচেয়ে মহত্তম শক্তি মনে করে, তারা ভাবে সবকিছু করতে পারে। তারা মনে করে তাদের বিশাল শক্তি আছে, তাদের জনগণ আছে, 20 কোটি বর্ডারে এসে দাঁড় হয়ে যাবে, আর ইন্ডিয়ান আর্মি হচ্ছে এই হাত জোর করে দাঁড়িয়ে থাকবে, এরা বর্ডার দখল করবে এইভাবে এসে। দে থিঙ্ক লাইক দ্যাট, তাদের থিঙ্কিংটা এটার মধ্যেই আছে। তখন তারা কি শুরু করলো, ভারতকে আরো অত্যাচার করার জন্য এই বর্ডার অঞ্চল যেগুলো আছে, বর্ডার অঞ্চলের মধ্যে হচ্ছে ভারত যখন বর্ডার ফেন্সিং করা শুরু করলো, সেখানে প্রবলেম করা শুরু করলো। ভারত তখনও চুপচাপ দেখতে থাকলো, রিয়াকশন দিল না। তারপরে কি আসলো, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে আমেরিকার রাষ্ট্রপতির দায়ভার গ্রহণ করলো, এবং তারপরে নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি 13 তারিখে আমেরিকাতে গেল। এখান থেকে শুরু হলো মেন গেম। নরেন্দ্র মোদী যেই আমেরিকাতে গেল, ডোনাল্ড ট্রাম্পের সাথে পার্সোনালি কথা হয়েছে বাংলাদেশ নিয়ে, ভিতরে ভালো মতো কথা হয়ে গেছে। এর আগে কি, আমেরিকা হচ্ছে গোটা সাউথ এশিয়া যে রয়েছে, ইন্ডিয়ান ওশানের মধ্যে নিজেকে দাদাগিরি মারা শুরু করেছিল। বাইডেন ভাবছিল আমি ইন্ডিয়ার উপর ভরসা করবো না, নিজেই ওখানে থাকবো, নিজেই ওখানে থেকে চায়নাকে কন্ট্রোল করবো, চীনকে কন্ট্রোল করবো। ডোনাল্ড ট্রাম্পের সাথে এখানে একটা ডিল হলো, এগুলো ভিতরের ডিল। সেই ডিলের মধ্যে এইটুক ডোনাল্ড ট্রাম্পের সাথে হচ্ছে ইকোনমিক্যালি ব্যাপার যেগুলো আছে সেগুলোর মধ্যে নেগোসিয়েশন চলতেই থাকবে, কিন্তু স্ট্র্যাটেজিক পয়েন্টে ডোনাল্ড ট্রাম্পের সাথে এটুকু ডিল হলো, এটুকু ডিল ডোনাল্ড ট্রাম্পের সাথে হলো, স্পেসিফিক্যালি এটুকু ডিল হলো যে ইন্ডিয়ান ওশিয়ান যে রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান ওশিয়ান যে রয়েছে, এই ইন্ডিয়ান ওশিয়ান যে অঞ্চল আছে, এই ইন্ডিয়ান ওশিয়ান অঞ্চলের হচ্ছে লিডার ইজ ইন্ডিয়া। তো ইন্ডিয়ান ওশিয়ান অঞ্চলে যে দেশগুলো আছে সেগুলোর মধ্যে কোনো যে জিওপলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়, সেটা দায়িত্ব কার? সেটাকে ঠিক করার দায়িত্ব হচ্ছে ভারতের। এবং সেই জায়গায় ভারতের সাথে আমেরিকার একটা চুক্তি হয়, ভিতরে চুক্তি বা বলতে পারো আন্ডারস্ট্যান্ডিং হয়। সেখানে বাংলাদেশের পুরো দায়িত্বটা ভারতের উপর ছেড়ে দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্পের প্রথম নেচার হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বিশ্বকে তো পরোয়া করে না, কোথায় কি হচ্ছে হোক, আই ডোন্ট কেয়ার। স্পেসিফিক্যালি বাংলাদেশের মতো ছোট দেশকে নিয়ে একদম পরোয়া করে না। এবং নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ডিল হয়ে যায় যে নরেন্দ্র মোদী নিজের মতো করে ভারত বাংলাদেশকে হ্যান্ডেল করতে পারবে। এবং যেটা পরিপ্রেক্ষিতে সেই সময় যখন হচ্ছে ট্রাম্পকে কোশ্চেন করা হয় যে বাংলাদেশ নিয়ে আপনি কি ভাবছেন, সেই সময় ট্রাম্প বলেছিল আমি এটা আমার বন্ধু নরেন্দ্র মোদীর কাছে ছেড়ে দিচ্ছি। বাংলাদেশের নিউজ এটা অরিজিনাল রিপোর্টই করেনি। হোয়াট ডাজ ইট মিন, ভারতের কাছে ছেড়ে দিচ্ছি, তার মানে কি ভারত নিজের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে বাংলাদেশকে ট্যাকেল করুক, আমি কোনো কথা বলবো না। হোয়াট ডাজ ইট মিন, ভারত চাইলে পরে বাংলাদেশের মধ্যে আরেকটা কু করাতে পারে, জেনারেলি ভারত এগুলো কোনোদিন করায় না, ঠিক আছে, চাইলে করাতে পারে। ভারত চাইলে পরে নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই যে রংপুরের যে এরিয়াটা আছে এবং চট্টগ্রামের এরিয়াটা যা আছে, এই এরিয়াটা কি করতে পারে, চাইলে দখল করে নিতে পারে, ডোনাল্ড ট্রাম্প কিচ্ছু বলবে না। তো এরকম অনেক পসিবিলিটি আছে। এবং তারপরে বাংলাদেশের তো আছেই, কন্টিনিউসলি তারা চিৎকার করে, ঠিক আছে। থাকে না কিছু ছাগলের বাচ্চা দেখেছো তো, একটা ছাগলের যদি 3টা বাচ্চা হয় কি হয় কেসটা,
একটা ছাগলের যদি 3টা বাচ্চা হয়, ছাগলের 3টা যদি বাচ্চা হয়, 2টো বাচ্চা যে আছে সেটাই মাতৃ দুগ্ধ পান করতে পারে, এবং একটা বাচ্চা যে আছে সে হচ্ছে দুধে নাগাল পায় না। কারণ ছাগলের হচ্ছে বাচ্চার হচ্ছে 2টো হচ্ছে থাকে ছাগলের, ঠিক আছে। তার একটা বাচ্চা কি করে, দুধ খাওয়ার জন্য লাফাতে থাকে, মনে হবে ও দুধ খাচ্ছে, কিন্তু দুধ খাচ্ছে না ও। বাংলাদেশের কেসটা হচ্ছে এটা, বাংলাদেশ ইজ লাইক ছাগলের বাচ্চা, ছাগলের বাচ্চার মতো। কিছুই নাই, না শক্তি আছে, না বুদ্ধি আছে, না সায়েন্টিস্ট আছে, না ইন্টেলিজেন্স আছে, কিচ্ছু নেই, না পয়সা আছে। ছাগলের বাচ্চার মতো হুদাই লাফাবে। তো এটা সবসময় লাফাতে থাকে, এই লাফাতে 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 এতটা লাফিয়ে ফেলে। এখন বাংলাদেশের মধ্যে ছোট ঘটনা ঘটলেও ভারতের দোষ, ভারত এটা করছে, ভারত খারাপ। আরে ভারত কেন খারাপ? ভারত খারাপ, সবকিছুতেই ভারত খারাপ। তো এই সেন্সে রিসেন্টলি জয়শঙ্করকে বাংলাদেশ সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে। জয়শঙ্কর ক্লিয়ারলি বাংলাদেশকে একটা কথা বলেছে যেটা এর আগে কোনোদিন বলেনি। এর আগে যতটা সিম্পল ভাবে থাকা যায় সিম্পল ভাবে থাকার চেষ্টা করেছে। জয়শঙ্কর কশনস বাংলাদেশ ওভার রিডিকিউলাস ক্লেইমস বাই ইটস লিডার্স। জয়শঙ্কর বাংলাদেশকে সতর্ক করেছে যে তোমরা যে ভুলভাল যে দাবিগুলো করছো সবকিছুর জন্য ভারত ইনভলভ, এগুলো বন্ধ করো, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বাংলা ভাষায় বলতে গেলে ভাই কপালে দুঃখ আছে যদি এগুলো বন্ধ না করো। জয়শঙ্কর কি বলছে? হোয়াট জয়শঙ্কর সেড? কি বলছে জয়শঙ্কর? Jaishankar has cautioned Bangladesh over its inconsistent outlook towards India, advising Dhaka to refrain from some of the ridiculous claims being against leaders of the interim government. তো ইন্টারিম গভর্নমেন্টের যে লিডারগুলো ভারত সম্বন্ধে যে আংফাং কথা বলছে, যা খুশি তাই বলছে, সেগুলোর বিরুদ্ধে বাংলাদেশকে সতর্ক করেছে ফার্স্ট থিং, ঠিক আছে। এবং তারপরে কি বলেছে, বাংলাদেশ মাস্ট মেক আপ দেয়ার মাইন্ড রাইট নাও অন হুইচ ডাইরেকশন দে ওয়ান্ট দেয়ার রিলেশন উইথ ইন্ডিয়া টু হেট। বাংলাদেশের লিডাররা বলে আমরা ভারতের সাথে গুডটাই চাই, কিন্তু অন্যদিকে বাংলাদেশের ভিতরে যে অ্যান্টি ইন্ডিয়া যে এলিমেন্ট গুলো রয়েছে, রহমানির মতো যে টেররিস্ট গুলো রয়েছে, এই টেররিস্ট গুলোকে বাংলাদেশে খোলা নাঙ্গা ছেড়ে দিয়েছে, এবং বাংলাদেশে প্রপারলি ভাবে একটা জঙ্গি চলছে, জঙ্গিদের বিভিন্ন সংগঠন চলছে। একদিকে তুমি অ্যান্টি ইন্ডিয়া কর্মকাণ্ড করছো, অন্যদিকে বলছো ভারতের সাথে গুড টাইট, এই জিনিসটা চলবে না। তো জয়শঙ্কর প্রপারলি বাংলাদেশকে বলে দিয়েছে বাংলাদেশের নিজের মনস্থির করতে হবে আগে যে তারা কি চায়। বাংলাদেশ মাস্ট মেক আপ দেয়ার মাইন্ড রাইট নাও অন হুইচ ডাইরেকশন দে ওয়ান্ট দেয়ার রিলেশন উইথ ইন্ডিয়া টু হেট। বাংলাদেশ নিজেদের মনস্থির করতে হবে তারা ভারতের সাথে বাংলাদেশের রিলেশনটা কোন দিকে নিয়ে যেতে চায়। দোকলামি চলবে না। এক সাইডে তুমি বলছো ভারতের সাথে গুডটাই চলবে, এবং অন্যদিকে তুমি হচ্ছে ভারতের পিছনে কাঠি করার জন্য জঙ্গি পুষ্ট বাড়িতে, ওগুলো চলবে না ভাই। যদি ভালো মতো ভারতের সাথে থাকতে চাও, ভালো মতো থাকতে হবে, জঙ্গিগুলোকে এখনই নির্মূল করতে হবে, সেগুলোকে আপরুট করতে হবে। এবং যদি তোমরা জঙ্গি আন্দোলন চালাতে চাও তাহলে ইন্ডিয়া এবার তোমাকে দেখে নেবে। এতদিন ইন্ডিয়া একটা উদারবাদী নীতি গ্রহণ করেছিল, তোমরা যাই করো ভাই, ছোট ভাই মাফ করে দিচ্ছি, তোমরা আমাদের পুত্র আমাদের নাতিপুতি মাফ করে দিচ্ছি, ঠিক আছে, মাফ করে দিচ্ছি। কারণ ভারতের পুত্র পাকিস্তান, পাকিস্তানের পুত্র বাংলাদেশ, বাংলাদেশ আমাদের নাতি, তাই নাতি বলে মাফ করে দিয়েছে। নাতিটা তো একটু দুষ্টু হবেই, নাতি তো একটু দুষ্টু হয়, তো ঠাকুর দাদার এটা কর্তব্য নাতিকে একটু মাফ করে দিই। নাতিকে অনেক মাফ করা হয়ে গেছে, এখন নাতি যে লেভেলটাতে চলে যাচ্ছে এটাকে দুষ্টামি বলে না, এগুলোকে চুতিয়াপা বলে। তো ভারত সরকার ক্লিয়ার কাট বলে দিচ্ছে বাংলাদেশের এই বিষয় যেগুলো আছে এগুলো আর সহ্য করা হবে না। এরপরে যেটা সিস্টেম থাকবে সেটা হচ্ছে টিট ফর ট্যাট, ঠিক আছে, টিট ফর ট্যাট। বাংলাদেশ যদি কোনোভাবে হিন্দুদের উপর অত্যাচার করে সেটা একটা রিয়াকশন এখানে পাবে, গ্যারান্টি পাবে, ভালো মতো পাবে। বাংলাদেশ যদি ভারতের সামনে আংফাং কিছু বলে সেটা রিয়াকশন পাবে, বর্ডারে যদি কোনো কিছু করে অবশ্যই রিয়াকশন পাবে। আলটিমেটলি গল্প হচ্ছে এই জায়গাটাতে। তো জয়শঙ্কর এই স্টেটমেন্টটা আজকের দিনে বিশাল ভাবে ম্যাটার করে। বাংলাদেশে রিসেন্টলি 2 মাস 3 মাসের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, সেগুলো আমি সবার সামনে নিয়ে আসতে পারিনি। আমরা ধীরে ধীরে সবগুলো বিষয় নিয়ে আসার চেষ্টা করব, ভালো মতো বোঝানোর চেষ্টা করব। কিন্তু জয়শঙ্করের রিসেন্ট যে স্টেটমেন্ট ছিল, ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। ওকে, এই হচ্ছে মেন ব্যাপার। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং একটা জিনিস তোমাদের মাথায় আমি ঢুকিয়ে দিচ্ছি, এরপরে বাংলাদেশ যদি কিছু করে ভারত সরকার আর চুপ থাকবে না, আর চুপ থাকবে না। ডেফিনেটলি সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, এবং যার বিগিনিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। গতকাল বাংলাদেশের আর্মি চিফ সে বড় ভাষণ দিয়েছে, সবাই শান্তি মতো থাকুন, খুব রাগ দেখিয়েছে। রাগ দেখানোর কারণ কি? কেন তার আগে জয়শঙ্কর এই ভাষণটা দিয়েছে, বাংলাদেশি আর্মি চিফের ভাষণের আগে জয়শঙ্কর এই ভাষণটা দিয়েছে, এবং তার আগে বাংলাদেশে আরেকটা ঘটনা হয়েছে। বাংলাদেশে কক্সবাজারে যেই বিমান ঘাঁটি ছিল সেখানে একটা হামলা হয়েছে। আমি একটা সম্বন্ধে ডিটেলসে কিছু বলবো না, জাস্ট ইউ ক্যান রিলেট
এই ডটস গুলোকে কানেক্ট করো। জয়শঙ্কর প্রথম দিন বলছে যে বাংলাদেশে এখন টিট ফর ট্যাট, যেই ভাষায় বাংলাদেশ কথা হবে তাদেরকে সেই ভাষায় বোঝানো হবে। তারপরের দিন কি হলো, বাংলাদেশের যে আর্মি বিমান ঘাটে যে হেডকোয়ার্টার ছিল কক্সবাজারে, সেটাতে একটা গন্ডগোল লেগে গেল। তারপরের দিন বাংলাদেশে আর্মি চেপে এসে গোটা দেশকে শান্ত হতে বলছে। নাও ট্রাই টু কানেক্ট দ্য ডট। ভারত যে এতদিন চুপচাপ করে বসেছিল, আমরা কিছুই বলবো না, সবকিছু চোখে দেখে রাখবো, সব গল্প শেষ। এখন বেশি বাড়াবাড়ি করবে, শুটিয়ে লাল করে দেবে। ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।